আপনাদের সকলের মাধ্যমে আরও বৃহত্তর সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আজ আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরা। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ভারতবর্ষ নিয়ে ছেলে খেলা করছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। তারা এখন ভারত জ্বালাও পার্টিতে পরিণত হয়েছে। সব দিক থেকে ভারতের সুরক্ষা, ভারতের নিরাপত্তা, ভারতের অর্থনীতি, ভারতের সমাজ ব্যবস্থা এই ভারত জ্বালাও পার্টির হাতে বিপন্ন। আর তার পাশাপাশি আমি প্রথমেই যে বিষয়টা আনতে চাইব, এই ভারত জ্বালাও পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আজ পশ্চিমবঙ্গে রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে এই ভারত জ্বালাও পার্টির নেতৃবৃন্দ যেভাবে বাংলার মনীষী, বাংলার সংস্কৃতি, বাংলার ধর্মীয় আবেগকে অসম্মান করে আসছিলেন, আজ জেপি নাড্ডার সফরে তা অব্যাহত রয়েছে। আমরা নিন্দা করছি এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর সংক্রান্ত অনুষ্ঠানে অন্য স্লোগান দেওয়া থেকে শুরু করে ভুল নাম উচ্চারণ শুরু করে মনীষীদের জন্মস্থান এরা জানেন না সেখান থেকে শুরু করে বাংলার যারা গর্ব, বাংলার যারা মনীষী, তাদের বারবার অপমান করেছেন এই ভারতীয় জনতা পার্টি বা ভারত জ্বালাও পার্টির নেতারা। আজ চন্দননগরে জগৎ প্রকাশ নাড্ডা রাসবিহারী বসু তাঁর নামাঙ্কিত একটি কেন্দ্রে গেছিলেন, রিসার্চ ইনস্টিটিউট। বাংলার গর্ব, ভারতের গর্ব রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান আমাদের নতুন করে কাউকে মনে করিয়ে দিতে হবে না। কত বড় আত্মত্যাগ, দেশের বাইরে গিয়েও কিভাবে ব্রিটিশকে সরাবার জন্য সেনাবাহিনী তৈরি করা যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর লড়াইতে ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাখা যায়, রাসবিহারী বসু দেখিয়ে দিয়েছেন। আজকে আমরা অবাক হয়ে দেখছি জেপি নাড্ডা তিনি যখন এই রাসবিহারী বসুর রিসার্চ সেন্টারে যাচ্ছেন, তখন আপনারা দেখুন মহান বিপ্লবী বাংলার মনীষী রাসবিহারী বসু, তার ছবির পাশে বেশ কিছু ক্ষেত্রে তার স্মারক এবং তার ছবির উপরে ওয়েলকাম জেপি নাড্ডা বিজেপির পোস্টার। এটা সম্ভব? এটা হতে পারে? জেপি নাড্ডা বা যিনি যান, বাংলার মনীষী, বাংলার গর্ব, যার নামে সংগ্রহশালা, যার নামে কেন্দ্র, যেটা তিনি দেখতে যাচ্ছেন, অনেক মানুষ দেখতে যান, শ্রদ্ধা জানাতে যান, যেতেই পারেন, কিন্তু সেখানে সেই মনীষীকে অসম্মান করার কোনো অধিকার বিজেপি নেতাদের নেই। এরা তো কোনোদিন এবার এলগিন রোডে নেতাজির বাড়ি গিয়ে নেতাজির ছবির উপর নিজেদের পতাকা বসাবে। এরা তো কোনোদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে গিয়ে, যদি ওনারা আবার জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আবার অন্য জায়গায়, তো জোড়াসাঁকোয় গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির উপর হয়তো জেপি নাড্ডা বসিয়ে দিলেন। বাংলার মনীষীদের ধারাবাহিক অপমান এই ভারত জ্বালাও পার্টি করে যাচ্ছে। কোন সাহসে, কোন নৈতিকতায়
একটি নির্দিষ্ট সংগ্রহশালা সেই মনীষীর নামে, সেখানে তার ছবি, তার স্মারকের উপর একজন রাজনৈতিক দলের তাকে স্বাগত জানিয়ে পোস্টার পড়ে, তাও আবার সেই মনীষীর নামাঙ্কিত সেই কেন্দ্রটিতে। কি করে এটা সম্ভব হয়? এটা হচ্ছে বাংলার সংস্কৃতি, বাংলার ধর্মীয় আবেগ, বাংলার কন্ট্রিবিউশন টু দ্য নেশন, এই সবের প্রতি ভারত জ্বালাও পার্টির নেতাদের ধারাবাহিক অসম্মানের সর্বশেষ উদাহরণ। আমরা এর তীব্র নিন্দা করছি। জেপি নাড্ডা, তার ক্ষমা চাওয়া উচিত। আর তার সঙ্গে যারা ছিলেন তারা তো অপদার্থ, তাদের তো এই সেন্সটাও কাজ করে না। যার নামে স্মারক, যার নামে বাড়ি, অনেক দর্শনার্থী যেতেই পারেন, তো প্রণাম করতে যেতে পারেন, কেন যাবেন না? কিন্তু সেখানে তার ছবির উপরে, তার স্মারকের ওপরে ওয়েলকাম জেপি নাড্ডা, এ কি পাগল? কোন অধিকারে রাসবিহারী বসুকে অসম্মান করলেন জেপি নাড্ডা? কোন অধিকারে রাসবিহারী বসুকে অসম্মান করলেন ভারত জ্বালাও পার্টির নেতৃবৃন্দ? জেপি নাড্ডা, আপনি ভারত জ্বালাও পার্টির সর্বভারতীয় সভাপতি, আপনাকে ক্ষমা চাইতে হবে। 2, ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির নাকি একটি কর্মসমিতির বৈঠক চলছে। সেখানে কে যাবেন? একটি দলের সর্বভারতীয় সভাপতি। কিন্তু ন্যাশনাল লাইব্রেরির সংবিধান বলছে, ন্যাশনাল লাইব্রেরির নিয়মকানুন বলছে, সেখানে রাজনৈতিক গতিবিধি, রাজনৈতিক দলের অনুষ্ঠান নিষিদ্ধ, নট পারমিসেবল, হতে পারে না। ন্যাশনাল লাইব্রেরি একটা হেরিটেজ, আইন ভেঙে বেআইনিভাবে সেখানে রাজনৈতিক কর্মসূচি করতে যাচ্ছেন ভারত জ্বালাও পার্টির সর্বভারতীয় সভাপতি। অর্থাৎ এরা বাংলার মনীষীদের মানে না, বাংলার মনীষীদের সম্মান করে না, বাংলার আবেগকে সম্মান করে না, এবং এই ধরনের নিয়ম কানুনগুলো তারা মানবেন না। বুকিং কার নামে হয়েছে? বুকিং পেল কি করে? ন্যাশনাল লাইব্রেরিতে বুকিং পেল কি করে? কোন ফাউন্ডেশনের নাম দিয়ে বুকিং করেছে। আর যে চিঠিগুলি নেতাদের কাছে গেছে সেগুলি হচ্ছে কর্মসমিতির বৈঠকের চিঠি। অর্থাৎ তারা জানে তারা অন্যায় কাজ করছে, তারা মুখ লুকিয়ে সভা করছে, তারা বেনামে বুক করেছে, তারা মুখোশ পরে বুক করেছে। একটা রাজনৈতিক কর্মসূচি, একটা গোষ্ঠীবাজিতে বিভক্ত দল, জনগণ থেকে বিচ্ছিন্ন দল একটা সভা করতে আসছে, সেটাও একটা হেরিটেজ প্রাঙ্গণে নিয়ম নীতি ভেঙে জেপি নাড্ডা একটা সুস্থ সংস্কৃতিকে ধ্বংস করার সমস্ত রকম আচরণ আজ কলকাতায় দাঁড়িয়ে করে গেলেন। আমরা এর তীব্র নিন্দা করছি। এবং এই সঙ্গে আমরা বলি যে দেশের আর্থিক অবস্থাকে যে ভয়ঙ্কর বিপন্ন অবস্থায় নিয়ে গেছে মোদী সরকার, মুদ্রাস্ফীতি বাড়ছে, মূল্য বৃদ্ধি বাড়ছে, সাধারণ মানুষ চূড়ান্ত সমস্যায় পড়ে যাচ্ছেন, এবং তারপর আজ আবার রেপো রেট বেড়েছে। অর্থাৎ আবার কিন্তু যদি কোনো মধ্যবিত্ত, যদি কোনো নিম্নবিত্ত মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে কোনো গাড়ি কিনতে চান, কোনো বাড়ি কিনতে চান, তাদের আবার বাড়তি সুদের টাকা গুনতে হবে। অর্থাৎ মোদী সরকার, ভারত জ্বালাও পার্টি নেতৃত্বাধীন যে সরকার চলছে, অর্থনীতিতে ধ্বংস করছে দেশকে, সমাজনীতি এবং দেশের মূল ভাবধারাগুলিকে এরা ধ্বংস করছে। আজ জেপি নাড্ডা যেভাবে রাসবিহারী বসুকে অসম্মান করলেন, যেভাবে বিজেপি নেতারা তাঁর নামাঙ্কিত কেন্দ্রে ঢুকে তাঁর স্মারক এবং তাঁর ছবির উপরে গিয়ে
ওয়েলকাম জেপি নাড্ডা লাগালেন, অর্থাৎ তাদের কাছে জেপি নাড্ডা বড়, রাসবিহারী বসু বড় নন, ছবি তুলতে গেছে শুধু। আরে যার বাড়িতে যাচ্ছে, যার নামাঙ্কিত সেন্টার, সেখানে আবার ওয়েলকাম জেপি নাড্ডা কিসের? অনেক মানুষ শ্রদ্ধা জানাতে যান, আপনিও গেছেন, যেতে পারেন, আপনার দলের কর্মীরা বাইরে টাঙাবে। তার প্রাঙ্গণে ঢুকে, তার ছবি তার সংগ্রহশালার মধ্যে ঢুকে, তার ছবির উপরে, তার সংগ্রহের উপরে ওয়েলকাম জেপি নাড্ডা। নাড্ডা তাদের কাছে বড়, রাসবিহারী বসুকে তারা সম্মান দিতে জানেন না। ফলে আমরা এই যে একটা দলের সর্বভারতীয় সভাপতি এসে বাংলার গর্ব, বাংলার সম্মান, বাংলার আবেগকে নস্যাৎ করে সস্তা দলবাজির কাজ করে যাচ্ছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। এই দলের কোনো কর্মসূচির কোনো প্রভাব বাংলার মানুষের মধ্যে নেই। তার কারণ বাংলার মানুষের কাছেই ভারত জ্বালাও পার্টি প্রত্যাখ্যাত, পরাজিত। বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করে দিয়েছেন। গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, নাড্ডার সঙ্গে যাদের ছবি উঠছে 6 মাস বাদে দেখবেন নাড্ডাই অবাক হয়ে দেখবেন আজকে নাড্ডার সঙ্গে ফ্রেমে যাদের ছবি উঠছে তাদের মধ্যে কেউ কেউ অন্য দলের মঞ্চে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ফলে নাড্ডা এসছেন একটা সস্তা রাজনীতি করতে, কিন্তু সেখানে যেভাবে বাংলার আবেগকে, বাংলার গর্ব মনীষীদের তিনি অসম্মান করছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি গোষ্ঠীবাদীর কথা বলছেন, ওনাদেরই সংগঠনের নেতা রাজু ব্যানার্জি, তিনি আমন্ত্রণই পাননি, তিনি মেল পাঠাচ্ছেন সংগঠনের নেতাদের যে নাড্ডা আসছেন তাকে ডাক দেওয়া হচ্ছে না। এটি ইনার ক্ল্যাশ, ওনাদের কিভাবে দেখবেন? এটা সম্পূর্ণ ওদের সাংগঠনিক বিষয়, আমি কোনো ব্যক্তি ধরে বলতে চাই না, কিন্তু এটা তো স্পষ্ট যে বিজেপি 3 ভাগে বিভক্ত। আরে কত প্রকার বিজেপি? 3 প্রকার বিজেপি, আদি ভাজপা, তৎকাল ভাজপা, পরিযায়ী ভাজপা। তো একজন পরিযায়ী ভাজপা এসছেন, এসে দেখছেন আদি ভাজপা বনাম তৎকাল ভাজপা। তো কি হয়েছে? এরাই কাউকে ডাকে, এরাই কাউকে ডাকে না, এরাই মেল পাঠায় যে দল ঠিকমতো চলছে না, এরাই ওদের দলের সভাপতিকে বলে ট্রেনি সভাপতি, এরাই বলে তৎকাল বিজেপি হাইজ্যাক করেছে দলকে। ফলে এটার সঙ্গে বাংলার ডেভেলপমেন্ট, বাংলার সংস্কৃতি, বাংলার মানুষ, বাংলার রাজনীতি কোনো সম্পর্ক নেই। এটা একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। আমি আবারও বলছি, জেপি নাড্ডা, আপনি খুব সাবধানে চারপাশে তাকাবেন। আপনার চারপাশে যারাদের ছবি দেখছেন, এক ফ্রেমে যারা ছবি তুলছেন, 6 মাস বাদে আমার মনে হয় জেপি নাড্ডার উচিত, আজকে ওদের যেসব নেতারা জেপি নাড্ডার পাশে ঘুরঘুর করছেন বা মিটিংয়ে থাকবেন, জেপি নাড্ডার উচিত প্রত্যেককে দিয়ে একটা কোর্টের এফিডেভিট করানো যে আগামী 24 সাল অবধি অন্তত আমি যে পার্টিটায় থাকবো। এফিডেভিট কেউ জমা না দিলে জেপি নাড্ডা যেন তার সঙ্গে কথা না বলেন। জেপি নাড্ডার পাশে যারা ঘুরছে তারা তো অ্যাপ্লিকেশন দিয়ে বসে আছে অন্য জায়গায় অধিকাংশ। তো আগে এফিডেভিট করান কোর্ট থেকে যে বিজেপির মিটিংয়ে থাকতে গেলে শুধু পরিচয়পত্র দেখালে হবে না, হলফনামা দিয়ে বলতে হবে যে আমি অমুক, আমি অন্তত এত বছর বিজেপিটায় থাকবো। তাসের ঘরের মতো ভাঙছে এই বিজেপি। এনিথিং মোর? দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছেন যা বলার রাজ্য সভাপতি বলবেন, দিলীপ ঘোষ বলছেন। এবং ওয়েবসাইটে জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের ছবি বাদ দিয়ে বাকি সব ছবি আছে সবার সঙ্গে, কি বলবেন? না, এটা সম্পূর্ণ ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখন ওখানে তো সুকান্ত বিজেপি বনাম দিলীপ বিজেপির একটা চলছে। ফলে ওদের কাছে বাংলার মানুষ টানুষ বড় কথা নয়, তৃণমূল তো অনেক বড় ব্যাপার। এখন সুকান্ত বিজেপি জিতবে না দিলীপ বিজেপি জিতবে, ওদের মধ্যে এইসব চলছে টলছে। তো দিলীপবাবু এত বড় বড় কথা বলেন, তো এখন সবাই লক্ষ্য রাখবেন যে তাকে বলেছে একদম চুপ, কথা বলবেন না, আর গরুর দুধ থেকে সোনা বার করবেন না। রোজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ইকো পার্কে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সমালোচনা করা একদম নয়। তো এখন দিলীপবাবুকে একটুখানি চুপ করিয়ে ওনাদের, দিলীপবাবু যাকে বলেছিলেন অপরিণত, তো সেই অপরিণত সভাপতি তিনি একটু সামনে ভেসে থাকতে চাইছেন। এখন দিলীপবাবু জিতবেন না সুকান্তবাবু জিতবেন ওরা ঠিক করে নিন,
তো দিলীপবাবুকে তাহলে মেনে নিতে হবে যে অপরিণত সভাপতির কাছে হেরে গেছেন, আর যদি দিলীপবাবু হারতে না চান তো তিনি কথা বলবেন। গোটা ঝামেলাটা ওনাদের দলের মধ্যে, তৃণমূল অনেক বড় ব্যাপার। আগে দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, কোথায় এখন প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে, ওরা সব এসব খেলে আসুক, ট্রফি তৃণমূলের হাতে আছে। বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির এমএলএ, তিনি নাড্ডাকে চিঠি লিখেছেন উত্তরবঙ্গ ভাগের দাবি। দেখুন, এই যে রাজ্য ভাগের বিষয়, এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন যে এই ধরনের কোনো জিনিস তৃণমূল রক্ত দিয়ে রুখবে, এই জিনিস আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দেব না। অ্যাকচুয়ালি বিজেপি এটা খুব অঙ্ক কষে এই প্ররোচনাটা দিচ্ছে। কেন দিচ্ছে তার কারণ আপনারা খেয়াল করে দেখুন, বছরখানেক আগে যখন বিধানসভা নির্বাচন হলো তখন তো মোদিজি, অমিত জি, নাড্ডা জি, জি 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 জি, যত রকম জি ডেলি প্যাসেঞ্জারই করেছেন। কই তখন তো একবারও বলেননি যে আপনারা আমাদের ভোট দিন, আমরা বাংলাকে ভাগ করব। ওনারা তো ইলেকশন ম্যানিফেস্টো বার করেছিলেন, কোথাও তো লেখা নেই যে নর্থ বেঙ্গলে আলাদা স্টেট চাই, কোথাও লেখা নেই। তো তাহলে এই গোহারা হারার পর এই যে ওরা একটা ভিন্ডিকটিভ ওয়েতে গিয়ে ফুঁসছে, কোথাও এজেন্সিকে মিসইউজ করছে, কোথাও টাকা আটকে দিচ্ছে, কোথাও গিয়ে এই ধরনের প্রভোকেটিভ কথা বলছে, রাজ্য ভাগ চাই, এই চাই, ওই চাই। আরে বিজেপির নেতারাই তো অর্ধেকে এটা সমর্থন করবেন না, কোনো সুস্থ মানুষ সমর্থন করবেন? আগে বাম জমানায় লেফট রিজিমে যেখানে যেখানে ডেভেলপমেন্টের সমস্যা ছিল, মানুষের ক্ষোভ ছিল, পাহাড় জঙ্গলমহল, মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট আসার পর সেই সমস্ত জায়গা কত পিসফুল। আজকে দেখুন ট্যুরিস্টরা যাচ্ছে, আজকে নর্থ বেঙ্গল হিলস ডুয়ার্স ইকোনমিটা পুরো চালু রয়েছে। কেন নতুন জায়গায় যেতে যাবেন? কেন নতুন রাজ্যের দাবি উঠবে? হচ্ছে না। বাংলা অটুট থাকছে, ডেভেলপমেন্ট হচ্ছে। একমাত্র ভোটে হারার পর তারা শান্তিটা সহ্য হচ্ছে না, প্রভোকেশন দেওয়ার জন্য তারা এই ধরনের দু চারজন কথা বলছেন। আজকে স্পিকার বলছেন যে মুকুল রায় বিজেপিতেই আছেন, শুনানি রায় জানিয়েছেন। তো মুকুল রায় কৃষ্ণনগরের একটি আসন থেকে বিজেপির প্রতীকে জিতে এসছেন, তো বিজেপিতেই তিনি জিতে এসছেন, তো বিজেপিতেই আছেন, তো ঠিকই তো বলেছেন স্পিকার, কোনো সমস্যা তো নেই। এটা কেন বিজেপির নেতাদের তাদের যদি এসব মানে ওদের সমস্যা, ওদের প্রবলেম, কিন্তু এটা তো সবাই জানেন কোন সিম্বলে কে জিতে এসছে, তো স্পিকার বলেছেন জিতে আসবেন। ওই তৃণমূল ভবনে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায় ছিলেন এবং এই তৃণমূল ভবনে কিন্তু উদ্বোধন হয়েছিল মুকুল রায় এসেছিলেন। আপনার একজন বিজেপি বিধায়ক। আরে তৃণমূলের মন অনেক উদার, এখন একটু পুরনো দিনের কোনো সৈনিক সামনে দিয়ে যাচ্ছেন, জল তেষ্টা পেল, পুরনো চেনা পার্টি দেখে ঢুকে এখানে জল খেতে চেয়েছেন, তো আমরা কি বলবো? না, হয় নাকি কখনো? তো মুকুল রায় যদি একটা পুরনো দিনের তৃণমূল যারা প্রথম দিন থেকে সঙ্গে ছিলেন, তো তার যদি মাঝে মধ্যে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে ইচ্ছা হয়, কোন সংবিধানে লেখা আছে যে সেটা ইয়ে না? আর তৃণমূল একটা প্রচণ্ড উদারমনা দল, যে পুরনো কেউ যেতে যেতে দেখা হলো, কথা বলা, একটু জল খেয়ে গেলেন, একটু মিষ্টি খেয়ে গেলেন, তো তৃণমূল তো ভদ্রতা করে, তো কী করা যাবে সেটা? ওটা সৌজন্য, ওই উত্তরীয় টুত্তরীয়গুলো ওগুলো সৌজন্য। মানে যদি পরিবারে কোনো অনুষ্ঠান থাকে, আপনি এলেন আপনাকে একটা ফুল দিলাম, আপনি এলেন আপনাকে একটা উত্তরীয় পড়ালাম, এ তো হতেই পারে, কোনো সমস্যার ব্যাপার না। ওরা তো কারা? অগ্নিমিত্রা পাল হাস্যকর কথাবার্তা। তার কারণ হচ্ছে প্রথম বিজেপির থেকে কথাটা উঠেছে, বিজেপির লোকেরা বলেছে যে বিজেপির লোকেরা বলছেন তার দলে অন্য দলের চর আছে, অর্থাৎ তারা নিজেদের দলের লোককেই বিশ্বাস করেন না, নিজেদের দলের ছায়াকে বিশ্বাস করেন না। আরে করবে কি করে? আজ বলছে যার নামে জিন্দাবাদ, দুদিন বাদে দেখছে অন্য দলে গিয়ে বসে আছে। তো এখন নিজেদের দলের মধ্যেই যে এই অনাস্থা অবিশ্বাসের পরিবেশটা তৈরি হচ্ছে, সেটা থেকে নজর ঘোরাতে অগ্নিমিত্রা পাল এই ধরনের কথা বলছেন। অগ্নিমিত্রা পাল কলাক ভোটে যেন একটা হেরেছিলেন, তো তারপরে যেন কি বলেছিলেন, তো সেগুলো না ভুলে গিয়ে দুম করে শুধুমাত্র তৃণমূলের দিকে কথা বললে হবে?
যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে যে কামারকুণ্ডতে রেলব্রিজ উদ্বোধন করে এলেন আগামী সেটা আবার উদ্বোধন হচ্ছে। রেল উদ্বোধন করছে এবং সেখানে রাজ্য প্রশাসন এবং বিজেপিকেও ডাকা হচ্ছে। বেচারাম মান্নাকে প্রধান অতিথি হিসাবে ডাকা হচ্ছে, 2 সাংসদ এবং হুগলি জেলার সব বিধায়ক সাংসদদের ডাকা এবং হচ্ছে। বিজেপির লোক দেখুন, রেল এখানে বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে, তো সুতরাং তারা যদি কোনো সস্তা রাজনীতির মঞ্চ করে দিতে চায় এই জনবিচ্ছিন্ন এই এলাকার বিজেপির সব লোকজনকে, সে তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখনকার ভাবনা, তিনি দাঁড়িয়ে থেকে কাজ করছেন, হাতের তালুর মতো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে চেনেন, কোন জায়গায় কোনটা দাবি কিভাবে করতে হয় তিনি করে দেখিয়েছেন, সেই কাজ হয়েছে। তা এখন সেটা দেখে দুঃখ পেয়ে এদের কী হবে? এখন এরা যদি কাজ একটা মৌলিক ভাবনা আনুক, একটা কাজ করুক, তারপর তো একটা উদ্বোধনের দাবিদার তৈরি হবে। তো এই রেলকে বলবো, আপনারা যে বিজেপির নেতাদের মঞ্চ করে দিচ্ছেন বা বিজেপির কথায় একটা সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন, তা রেলকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলাকে তো প্রচুর দিয়েছেন, ট্রেন দিয়েছেন, কারখানা দিয়েছেন, প্রজেক্ট দিয়েছেন, ডেভেলপমেন্ট দিয়েছেন, এমপ্লয়মেন্ট দিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করে যাওয়া বহু প্রজেক্ট আছে, রেল সেখানে এখন পর্যাপ্ত টাকা দিচ্ছে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর বাংলার বহু রেল প্রজেক্টকে শুকিয়ে মেরে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে। রেলকে বলবো যে বিজেপির রাজনৈতিক শাখা সংগঠন হিসেবে ব্যবহৃত না হয়ে সেই প্রজেক্টগুলোকেও শেষ করার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যত কাজ করেছেন আলাদা, শুধু রেলমন্ত্রী হিসেবে বাংলাকে যা দিয়ে গিয়েছেন সেটাই কোশ্মিনকালে কেউ কাউকে দেয়নি। আর এই বিজেপির নেতারা তারা চেষ্টা করুন বাংলাকে কিছু দিতে, তারপর তো উদ্বোধনে থাকবেন। আরে শখ হবে উদ্বোধনে থাকার, আর কন্ট্রিবিউশন নাকি। আর সুকান্ত মজুমদার শুনলাম বলেছেন যে 24 সালে নাকি 2টো ভোট একসঙ্গে হবে এবং তারা নাকি ক্ষমতায় আসবেন। সুকান্ত মজুমদার 74.5 বলে একটা বাংলা সিনেমা আছে, হাসির সিনেমা, সেখানে মলিনা দেবীর মুখে একটি সুন্দর সংলাপ আছে, সেটা হচ্ছে কুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও স্বাদ হয় ধোপা বাড়ি যাওয়ার। সুকান্ত হচ্ছে গামছা, ওর এখন লন্ড্রিতে যেতে ইচ্ছা করছে। এই কাল্পনিক কথাগুলো বলে এই অপদার্থ বিজেপি নেতারা তাদের দলের কর্মীদের কাছেও তো অ্যাকসেপ্টেড নন, বাংলার মানুষের কাছে যেমন অ্যাকসেপ্টেড নন, দলের কর্মীদের কাছে নন। ফলে এই গাজর ঝুলিয়ে রাখে। 20 সালে বলেছিল 21-এ জিতবো, 21-এ হারার পর বললো পুরো ভোটে জিতবো, পুরো ভোটের পর বললো উপনির্বাচনে জিতবো, উপনির্বাচনের পর বলছে তারপরেরটাই জিতবো। অর্থাৎ বিজেপির কর্মীদের কাছে গাজর ঝুলিয়ে রাখার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। বিজেপি কর্মীরাও এদের বিশ্বাস করেন। এখানে তৃণমূলের সাংসদ বিধায়ক মন্ত্রীদেরকেও ডাকছেন। দলের সিদ্ধান্ত, দল কি করবেন নিশ্চিতভাবে দল কোনো সিদ্ধান্ত নিলে সেটা জানাবেন। আমার একটা শেষ প্রশ্ন আছে, মানে এটা অন্যরকম। আল কায়দা হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন, উত্তরপ্রদেশ, গুজরাট, মুম্বাই ও দিল্লিতে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে, সতর্কতা। দেখুন, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এইভাবে খোলাখুলি ওইভাবে আলোচনা করাটা ঠিক নয়। শুধু এইটুকু বলতে পারি, বিজেপির জন্য, বিজেপির মুখপাত্রের জন্য, বিজেপির দৃষ্টিভঙ্গির জন্য, বিজেপির নীতির জন্য, বিজেপির পাপের ফল এখন গোটা বিশ্বের দরবারে ভারতকে ভুগতে হচ্ছে এবং একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটা বিজেপির ঘৃণার রাজনীতির ফল। কিন্তু আমরা শুধু এইটুকু অনুরোধ করতে পারি, যারা, যে সংগঠন, যে দেশ, যারা ক্ষুব্ধ হয়েছেন বা যারা কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আমরা শুধু অনুরোধ করতে পারি বিজেপিকে দেখে ভারতবাসীর উপর রাগ করবেন না। তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে বলছে বিজেপিকে দেখে ভারতকে বিচার করবেন না। ভারত ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষ। বিজেপি একটা সংকীর্ণ মানসিকতায়, তারা যে পাপ করছে তার জন্য ভারতবর্ষকে ভুল বুঝবেন না। ভারতে শুভ শক্তি রয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তি রয়েছে, গণতান্ত্রিক শক্তি রয়েছে, বিজেপির এই পাপ কাজের বিরোধিতা করার শক্তি রয়েছে। ফলে অনুরোধ থাকবে যে বিজেপির খারাপ কাজের নিন্দা হোক, কিন্তু এমন কেউ কোনো ধরনের কোনো
উগ্র মানসিকতা ভারতের বিরুদ্ধে ভাববেন না, যাতে ভারতের মধ্যে যে শুভ শক্তি রয়েছে, ভারতের মধ্যে যারা বিজেপির এই অন্যায়ের বিরোধিতা করছে, তারা তো বিজেপির পাপের ভাগিদার নয়, তারা তো বিজেপির এই বাজে রাজনীতির বাজে দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছে। ফলে বিশ্বের কোনো সংগঠন, কোনো দেশ যদি কোনো ধরনের ক্রুদ্ধ বা ক্ষুব্ধ কোনো দিতে চান, দেখুন এই ধরনের বক্তব্য বা পাল্টা কোনো কড়া পদক্ষেপ, এগুলো এই সমস্যার সমাধান নয়। শান্তির মাধ্যমে, শুভ শক্তির মাধ্যমে ভারতবর্ষের মানুষ, তৃণমূল কংগ্রেস রয়েছে। 2024 সালে শুভ শক্তি, বিকল্প শক্তি দিল্লির বুকে প্রতিষ্ঠিত হবে। আপনারা একটু ধৈর্য ধরুন, আস্থা রাখুন। কোনো ধরনের পাল্টা হুমকি বা পাল্টা ব্যবস্থা এই সমস্যার সমাধান নয়। স্কুল সার্ভিস কমিশন একটা এসএসসি দিয়ে প্রাইমারিকে প্রথমত হচ্ছে 83 জন ফেল করে চাকরি করছে, আজকে শুনানি। এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। বাকিটা যারা জানেন তারা বলতে পারবেন। আমি প্রশাসনিক ব্যক্তি নই, কনসার্ন ব্যক্তিরা বিষয়টা বলতে পারবেন, আমার বিস্তারিত জানা নেই। আর স্কুল সার্ভিস কমিশনের একটা গণিতের শিক্ষক নিয়ে যাবতীয় নথি, মানে তিনি মেধা তালিকায় নিচের দিকে ছিলেন, চাকরি পেয়েছেন, অপর দিকে চাকরি পান, এই সমস্ত নথি সিবিআইকে দিতে বলেছে। আমি আবার বলছি বিচারাধীন বিষয়। ফলে এইটাই আমার এই ধরনের মন্তব্য করাটা একেবারেই সমীচীন নয়। যদি কোথাও ঠিক থাকে ঠিক, যদি ভুল হয় ভুল, সংশোধনের জন্য যা যা প্রক্রিয়া সেগুলো হচ্ছে, বাকি কোর্টের বিষয় মন্তব্য করব না। যে ডবল ইঞ্জিন যে রাজ্যগুলি, এবং গোয়ায় দেখা যাচ্ছে বিদেশিনীদের আবার ধর্ষণ করা হচ্ছে, যেখানে বিদেশিদের প্রথম ডেস্টিনেশন হলো গোয়া, তারা গোয়া যেতে ভালোবাসে। আজকের বিহারে দেখা গেল নির্ভয়া কাণ্ডগুলো মতো কাণ্ড ঘটেছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কী বলবেন? সারা ভারতবর্ষে বিজেপি যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার, সেখানে সমস্ত রকমভাবে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হচ্ছে। এবং সেখানে রাজনৈতিক হিংসা থেকে সামাজিক হিংসা, এমনকি পর্যটকরাও বাদ যাচ্ছেন না, নারী নির্যাতন ক্রমশ বাড়ছে। বিজেপি নেতারা এখানে কুৎসা করছেন তৃণমূলের নামে, অথচ কেন্দ্রের যে সরকার, তাদের রিপোর্ট দেখিয়ে দিচ্ছে যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে কলকাতা এবং বাংলা। যখনই ডেভেলপমেন্টের কথা আসে, তখনই সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টগুলো দেখুন, তাতে দেখা যাবে পজিটিভ কাজ, ডেভেলপমেন্টের কাজে বিভিন্ন স্কিমে বাংলা প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান অধিকার করেছে। একটা পঞ্চায়েত দপ্তর কেন্দ্রের পুরস্কার ঘোষণা করলো, একদিনে 14টা পুরস্কার বাংলা নিয়ে গেল। ফলে এ রাজ্যে শুধু কুৎসা করছে বিজেপি, আর বিজেপি স্টেটগুলোতে নারী নির্যাতন থেকে অন্যান্য সব হিংসা, উত্তরপ্রদেশ বলুন, হাতরাস থেকে আরম্ভ করে, উন্নাও থেকে আরম্ভ করে, গোরখপুর থেকে আরম্ভ করে, প্রয়াগরাজ থেকে আরম্ভ করে, এবার গোয়াতে বিজেপি জিতেছে বলে উল্লাস করছিল। কত বড় লজ্জা ভারতবর্ষের! একজন পর্যটক বিদেশিনীকে ধর্ষিতা হতে হলো। বিহারে যে ঘটনা ঘটলো, ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বিজেপি কোনো অবস্থায় কোনো জায়গার পক্ষে নিরাপদ নয়। এরা শুধুমাত্র ধারাবাহিক একটা কুৎসামূলক প্রচারের মধ্যে দিয়ে নানা কৌশলে ভেসে থাকার চেষ্টা করছে। মানুষ তাদের চরিত্রটা বুঝতে পারছেন, তাদের মুখোশ আর মুখ যে আলাদা মানুষ বুঝতে পারছেন, এদের মানুষ প্রত্যাখ্যান করবেন।